হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো বিগত ভিডিওগুলোর মতন আজকেও আমি আবার একটি নতুন অংশ নিয়ে হাজির হয়েছি, যেখানে শুরুই হয়েছে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস থেকে। এর পরবর্তী যে পার্ট অংশ আকারে এবং নিখুঁতভাবে ভিডিওগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তার পরবর্তী অংশ আমি তোমাদের সামনে আবার নিয়ে হাজির হয়েছি। তো এর আগের দিনের যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটেছিল। আজকে আমি তার পরবর্তী অংশ, যেটা অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন, তার যে পুঙ্খানুপুঙ্খ বা গুরুত্বপূর্ণ যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেগুলো সম্পর্কে আলোচনার জন্য। তো প্রথমেই আমি বলে রাখি যে এই যে অংশগুলো, দেখো এর আগেও ভিডিওতে আমি বলেছি, এগুলো খুব নিখুঁতভাবে আমি নিজে পড়াশোনা করে এগুলো তৈরি করছি, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, ধরো সবথেকে বড় ভারত সরকারের চাকরির পরীক্ষা যদি আমি বেঙ্গল ভার্সনে বলছি, তো ইউপিএসসিতে থাকে ওই একই জিনিস। ইউপিএসসি থাকে, ডব্লিউবিসিএসে থাকে, তারপরে নেট এবং সেটের ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবং স্টেট এলিজিবিলিটি টেস্ট, এখানেতেও এই প্রশ্নগুলো অতি অবশ্যই থাকে। আর সর্বোপরি যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো চলছে, যেমন রেলের, ব্যাংকের বা পোস্ট অফিসের কিংবা এনটিপিসি বা আদার্স যে সমস্ত বা ক্লারিক্যাল পোস্টের ইতিহাসের অংশ যেগুলো থাকবে, সেগুলো তোমরা এখান থেকে অতি অবশ্যই পাবে, এটা আমি আশা রাখি। তো অতি অবশ্যই আমি নিখুঁতভাবে, এখন কি বলতো, এখন সব পড়াশোনাটা হয়ে গেছে ঠিক অবজেক্টিভিটি, আগে ছিল সাবজেক্টিভিটি, এখন হয়ে গেছে অবজেক্টিভিটি, যার ফলে এমসিকিউ অতি অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এবং আমাদের স্কুল বা কলেজের পরীক্ষাতেও আমরা দেখেছি বেশিরভাগটা হচ্ছে এখন অবজেক্টিভিটি এসে গেছে। তো সেই হিসেবে সাবজেক্টিভিটিকে বাদ রেখে অবজেক্টিভিটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমাদেরকে এমসিকিউগুলোর উপরে বেশি গুরুত্ব আরোপ করতে হচ্ছে। তো সেই হিসেবেই আমরা আস্তে আস্তে আমি নিজে পড়াশোনা করে এবং নিজে তথ্য ডাটা কালেক্ট করে নিজে রেডি করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, কিন্তু দেখবে তোমাদের খুব উপকারে আসবে বলে আমি মনে করছি। যাই হোক, এরপরে আমি যেটা আলোচনা করতে শুরু করছি, যে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল না, 1 আগস্ট 1920 এডি, অর্থাৎ 1 আগস্ট 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন হয়েছিল। তো প্রথমেই ক্ষমাপ্রার্থী, তোমরা যদি পারো, যখন দেখবে ভিডিওগুলো দেখছো, যদি তোমাদের ছোট মনে হয় তাহলে রোটেট করে নিও, তাহলে তোমাদের আরও ভালো হবে বলে আমার মনে হয়, কারণ আমি রোটেট করেই ভিডিওগুলো করছি। তো সেই হিসেবে অতি অবশ্যই তোমরা রোটেট করে ঘুরিয়ে নেবে, দেখবে পুরো স্ক্রিন জুড়ে দেখতে পাবে। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের ডাক কবে দেওয়া হয়েছিল? উত্তর, 1920 খ্রিস্টাব্দে কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কে ডাক দিয়েছিলেন? উত্তর, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজি। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনে প্রথম কাকে গ্রেপ্তার করা হয়েছিল? অসহযোগ আন্দোলনের সময় প্রথম গ্রেপ্তার করা হয়েছিল যাকে, তিনি হলেন চিত্তরঞ্জন দাস। কেমন, ইনি ছিলেন একজন আমাদের বাংলার বিখ্যাত বিপ্লবী, যাকে অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশ সরকার গ্রেপ্তার করেছিল, কারণ তার কর্মপন্থাটা অবশ্যই ছিল চরমপন্থী, যেটা ব্রিটিশদের চোখে অপরাধমূলক মনে হয়েছিল। তো তারপরে প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়েছিল? অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়েছিল? উত্তর হলো 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল না, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের মূল কারণ হচ্ছে চৌরিচৌরা হত্যাকাণ্ড, অর্থাৎ চৌরিচৌরা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন গান্ধীজি। অসহযোগ আন্দোলন কথার অর্থ কী ছিল সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করিনি, তবুও আমি বলে দিচ্ছি। অসহযোগ কথার অর্থ হলো সহযোগিতা না করা, অর্থাৎ ব্রিটিশ সরকারকে তাদের শাসন ব্যবস্থার ক্ষেত্রে বা শাসন পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার সহযোগিতা না করা হচ্ছে অসহযোগ, ডিসওবিডিয়েন্স। পরে চৌরিচৌরা হত্যাকাণ্ড 1922 এডি। চৌরিচৌরা কি? আসলে চৌরিচৌরা হলো উত্তরপ্রদেশের দুটি গ্রামের নাম, একটি হচ্ছে চৌরি আর অপর একটি চৌরা। এই চৌরি এবং চৌরা হলো দুটি আলাদা গ্রামের নাম। তারপরে
চৌরি চৌরা হত্যাকাণ্ড কবে হয়েছিল? চৌরি চৌরা হত্যাকাণ্ড হয়েছিল 4 ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে, 1922 এডি। চৌরি চৌরা হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? উত্তর হলো উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যে চৌরি চৌরা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে। পরের প্রশ্ন, চৌরি চৌরা হত্যাকাণ্ড কেন হয়েছিল? এটা খুবই বোঝার বিষয়। তো আমি বলে দিই, ওই গ্রামে একদল নিরস্ত্র জনতা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করে। কিন্তু এখানে আরেকটু তোমাদের বলে রাখি, চৌরি চৌরা হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে যখন অহিংস অসহযোগ আন্দোলন, অর্থাৎ অহিংসভাবে ব্রিটিশদের কোনো প্রকার সহযোগিতা না করে এক প্রকার আন্দোলন পরিচালনা করছিলেন। কার মতানুসারে? না, গান্ধীজির মত অনুসারে নিরস্ত্র একদল জনতা শান্তিপূর্ণভাবে একটা শোভাযাত্রা করছিলেন। কিসের শোভাযাত্রা? যেহেতু এর আগে ঘটে গেছে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড, যেটা অবশ্যই পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক যে উদ্যান বা বাগান, সেখানে নিরস্ত্র জনতাকে ব্রিটিশরা যে গুলি বর্ষণ করেছিল তাতে প্রচুর মানুষ মারা গিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগিতার ভিত্তিতে গান্ধীজির মত অনুসারে ওই উত্তরপ্রদেশে চৌরি চৌরা গ্রামের একদল নিরীহ জনতা শান্তিপূর্ণভাবে একটা শোভা মিছিল করে করে যাচ্ছিলেন, মানে পদশোভায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো ব্রিটিশ পুলিশ, অর্থাৎ ব্রিটিশ পুলিশের যে কর্মচারীরা, তারা তাদের লাঠি দিয়ে ছত্রভঙ্গ করতে গিয়েছিল, অর্থাৎ চৌরি চৌরা গ্রামের মানুষদেরকে লাঠি চার্জ করেছিল। সেই পদসভাতে লাঠি চার্জ করেছিল বলে সেখানকার জনতা রোষানলে পড়ে যায় পুলিশ, এবং পুলিশকে তারা ঘিরে ফেলেন, এবং ঘিরে চৌরি চৌরা গ্রামের যে পুলিশ চৌকি সেখানেতে তাদেরকে পাকড়াও করে। চারদিক থেকে ঘিরে ফেলার ফলে তারা থানার ভিতরে প্রবেশ করে যায় এবং তাদেরকে বাইরে থেকে হেঁটে দিয়ে গোটা থানাটিকে অতি অবশ্যই সাধারণ মানুষ রোষের কারণে জ্বালিয়ে দিয়েছিল। কেমন? এটি চৌরি চৌরা হত্যাকাণ্ড নামে পরিচিত। তারপরে এই হত্যাকাণ্ডে কতজন ইংরেজ পুলিশ মারা যান? উত্তর, এই হত্যাকাণ্ডে প্রায় 22 জন পুলিশ মারা গিয়েছিল, অর্থাৎ ইংরেজ পুলিশ 22 জন মারা গিয়েছিল। পরে এই হত্যাকাণ্ডে কতজন ভারতীয় নাগরিক মারা গিয়েছিল? চৌরি চৌরা হত্যাকাণ্ডে কিন্তু ভারতীয় নাগরিকও মারা গিয়েছিল। কতজন? না, 3 জন। এটা তোমাদের হয়তো জানা ছিল না, অতি অবশ্যই ভারতীয় নাগরিক হিসেবে 3 জন মারা গিয়েছিল। পরে চৌরি চৌরা হত্যাকাণ্ডের ফলে কে অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন? উত্তর, গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। পরের প্রশ্ন, স্বরাজ দল বা স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, 1 জানুয়ারি 1923, 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল। হয়েছে? তো স্বরাজ্য বা স্বরাজ দল কারা গড়ে তুলেছিলেন? খুব ভাইটাল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। তো প্রসঙ্গত বলে রাখি, মতিলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু। কেমন? তো স্বরাজ দল চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু গড়ে তুলেছিলেন। তারপরে স্বরাজ দলের দাবি কী ছিল? উত্তর, ভারতের জন্য একটি স্বতন্ত্র সংবিধান রচনা করতে হবে। কেমন? ভারতের জন্য একটি স্বতন্ত্র সংবিধান রচনা করা ছিল স্বরাজ দলের দাবি। স্বরাজ দলের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? স্বরাজ দলের প্রথম অধিবেশন হয়েছিল এলাহাবাদে, যেটি বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত, এলাহাবাদেতে। তারপরে 1924 কংগ্রেসের বাৎসরিক অধিবেশন কোথায় হয়েছিল? উত্তর, বেলগ্রামে, কর্ণাটকের বেলগ্রাম। পরে গান্ধীজি কংগ্রেসে একমাত্র কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? কর্ণাটকের বেলগ্রাম, 1924। পরে সাইমন কমিশন 1928 এডি। সাইমন কমিশন কিসের ভিত্তিতে গঠিত হয়েছিল? সাইমন কমিশন কিসের ভিত্তিতে গঠিত হয়েছিল? উত্তর, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড, লর্ড মন্টেগু এবং চেমসফোর্ডের আইনের ভিত্তিতে। কেমন? তারপর ব্রিটিশ সরকার কখন সাইমন কমিশন গঠন করেছিল? ব্রিটিশ সরকার প্রথম সাইমন কমিশন গঠন করেন 1927 এডি, 1927 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সরকার সাইমন কমিশন কোথায় গঠন করেছিলেন?
না সাইমন কমিশনটা গঠিত হয়েছিল অবশ্য ভারতের বাইরে, অর্থাৎ ইংল্যান্ডের পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে সাইমন কমিশন গঠন করা হয়েছিল। সাইমন কমিশন কার সভাপতিত্বে গড়ে উঠেছিল? না সাইমন কমিশন গড়ে উঠেছিল স্যার জন সাইমনের নেতৃত্বে। পরে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? না সাইমন কমিশন 3রা ফেব্রুয়ারি 1928 খ্রিস্টাব্দে। দেখো, গঠন করা হচ্ছে ইংল্যান্ডের পার্লামেন্টে 1927 খ্রিস্টাব্দে, সেইটি ভারতে আসছে 3রা ফেব্রুয়ারি 1928 খ্রিস্টাব্দে। তারপর সাইমন কমিশনে কতজন ইংল্যান্ডের পার্লামেন্টের সদস্য ছিল? সাইমন কমিশনে ইংল্যান্ডের পার্লামেন্টের যে সদস্য তাদের মধ্যে ছিলেন 7 জন। পরে প্রশ্ন, সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিল? উত্তর, কোনো ভারতীয় সদস্য ছিল না। সাইমন কমিশনে কোনো প্রকার ভারতীয় সদস্য ছিলই না। পরে সাইমন কমিশন কারা বয়কট করেছিল? না সাইমন কমিশন ভারতীয়রা, অর্থাৎ ভারতের সাধারণ নাগরিকরা বয়কট করেছিল। সাইমন কমিশনে ভারতীয়রা কেন বয়কট করেছিল? না সাইমন কমিশন বয়কটের মূল কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। তারপরে এই সাইমন কমিশনের অতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক হলো, যখন মহারাষ্ট্রের মুম্বাইতে প্রথম এসে উপস্থিত হয়েছিল এই সাইমন কমিশন, তখন ভারতের প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ মুখেতে কালো ব্যাজ পরে এর অতি অবশ্যই বিরোধিতা করেছিলেন এবং তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বা তার বিরুদ্ধে একটা সক্রিয় প্রতিরোধে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের দাবি ছিল গো ব্যাক সাইমন, সাইমন তুমি ফিরে যাও। অর্থাৎ সাইমন কমিশন যখন ফেব্রুয়ারি মাসে ভারতে আসে মুম্বাইতে, সেখানেতে অতি অবশ্যই তাকে বিরোধিতা করা হয় এবং প্রত্যাখ্যান করা হয়েছিল ভারত থেকে। পরে সাইমন কমিশন কবে তার রিপোর্ট পেশ করেছিল? না মে 1930 খ্রিস্টাব্দে মে মাসে সাইমন কমিশন তার রিপোর্ট পেশ করেছিল। পরের অংশ ডান্ডি অভিযান। তো এখান থেকে 2-3টে প্রশ্ন তোমাদের থেকে থাকে, তো অতি অবশ্যই তোমরা দেখবে, এখান থেকে পেয়ে যাবে। ডান্ডি অভিযান 1930 AD। তো ডান্ডি অভিযান এর অংশ হচ্ছে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের সূচনাটা হয়েছিল। তারপর গান্ধীজিকে কোন আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে এই ডান্ডি অভিযান সূচনা করেছিলেন। ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? এটা খুব নিখুঁতভাবে দেখে রাখবে। ডান্ডি মার্চ অতি অবশ্যই শুরু হয়েছিল 12 মার্চ 1930 খ্রিস্টাব্দে। ডান্ডি মার্চ শুরু হয় 12 মার্চ 1930 খ্রিস্টাব্দে। ডান্ডি কোথায় অবস্থিত? না ডান্ডি হচ্ছে আরব সাগরের তীরে, ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে সমুদ্র উপকূলে ডান্ডি অবস্থিত। কেমন? গান্ধীজি কবে ডান্ডিতে পৌঁছেছিলেন? না গান্ধীজি ডান্ডিতে পৌঁছেছিলেন 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। তাহলে শুরু করেছিলেন 12 মার্চ 1930 আর ডান্ডিতে পৌঁছেছিলেন সবরমতী আশ্রম থেকে শুরু করেছিলেন এবং সমুদ্র উপকূল ডান্ডিতে পৌঁছেছিলেন 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, ডান্ডিতে পৌঁছে গান্ধীজি কি করেছিলেন? না ডান্ডিতে পৌঁছে গান্ধীজি যে কাজটা করেছিলেন, ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করে, মানে এতদিন ধরে ব্রিটিশদের যে কালা আইন ছিল, অর্থাৎ ভারতীয়রা কোনো প্রকার লবণ তৈরি করতে পারবে না, তার বিরোধিতা করে ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করে নিজের হাতে ওই আরব সাগরের সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন, যা ডান্ডি অভিযানের মধ্য দিয়ে সেটি বাস্তবায়িত করেছিলেন এবং লবণ আইন তৈরি করে সেটিকে ফলপ্রসূ করেছিলেন। কিভাবে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল? না ব্রিটিশদের লবণ আইন ভঙ্গ করে, গান্ধীজির দ্বারা ব্রিটিশদের যে লবণ আইন সেটি ভঙ্গ করেছিলেন। তারপর গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর, লর্ড আর্ডউইন ছিলেন সেই সময়কার ভাইসরয়। ডান্ডি মার্চের দূরত্ব কত কিলোমিটার ছিল? মানে তিনি যে সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেছিলেন এবং সমুদ্র উপকূল ডান্ডিতে পৌঁছেছিলেন, এর মাঝে দূরত্ব ছিল প্রায় 390 কিলোমিটার। তো তারপরে ডান্ডি মার্চের সময়কাল কতদিন ছিল? না ডান্ডি মার্চের সময়কাল ছিল প্রায় 25 দিনের মতন।
পরে ডান্ডি মার্চে প্রতিদিন গড়ে কত কিমি গান্ধীজি এবং তার সত্যাগ্রহীরা হেঁটেছিলেন? 15.6 কিলোমিটার। এবং প্রথমেই বলা হয়েছে ডান্ডি অভিযানে গান্ধীজির সত্যাগ্রহীর সংখ্যা ছিল 78 জন। পরে ডান্ডি অভিযানে গান্ধীজির সহযোগী সত্যাগ্রহীর সংখ্যা আমি প্রথমে বলে দিয়েছি কিন্তু এখানে আছে, সত্যাগ্রহীর সংখ্যা ছিল 78 জন গান্ধীজির সত্যাগ্রহী। তারা অতি অবশ্যই গান্ধীজির কথা মতো ওই মার্চে অংশগ্রহণ করে তারা স্বতঃস্ফূর্তভাবে অভিযানটিকে সাফল্য এনে দিয়েছিলেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো সেটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করতে পারো, আর বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার বন্ধুদের মধ্যে করবে। তো আগামী আবার আমি অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।